হ্যালো ভিউয়ার্স, আজকে একটি সম্পূর্ণ অন্যরকম বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি 13 থেকে 18 শতকের মাঝামাঝি কোনো এক সময়ে বেহুলা লক্ষীন্দরের জন্ম হয়। সর্বপ্রথম মনসার মঙ্গল কাব্যে বেহুলা লক্ষীন্দরের কাহিনী রচিত হয়। এই সেই জায়গা যেখানে বেহুলা লক্ষীন্দরের বাসর রাতের প্রথম দিনে সাপের কামড়ে লক্ষীন্দরের প্রাণ যায়। এই সেই কালস্কূপ যেটির পানি খেয়ে লক্ষীন্দরের প্রাণ আবারও ফিরে পায়, এমনই তথ্য এলাকার জনসাধারণের মুখে শুনতে পাই। আমি বিশদভাবে অনেক অজানা তথ্য, বেহুলা লক্ষীন্দরের স্মৃতিজড়িত বিষয়গুলি পর্যায়ক্রমে আমার ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এই জায়গাটির মূল পরিচিতি বলতে গেলে বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর গ্রাম। বেহুলা ও লক্ষীন্দরকে নিয়ে এপার বাংলায় ও ওপার বাংলায় অনেক নাটক ও সিনেমা তৈরি করেন। এই জায়গাটিতে যাওয়ার আগ পর্যন্ত বেহুলা ও লক্ষীন্দরের যে প্রাণ ফিরে পাবার গল্প এই যোগীর গ্রাম নামক এলাকায় প্রচিত, সেটি আমার জানা ছিল না। আমরা এখন যাচ্ছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন নামক এলাকায়। লোকমুখে প্রচলিত এখানে মন্দিরটির পাশেই যোগীর ভবনটি অবস্থান। এখানের এক সাধুর মাধ্যমে লক্ষীন্দরের প্রাণ ফিরে পায়। এই জায়গাটিতে প্রায় হাজার হাজার বছর আগের পুরানো। এখানে মোট 4টি মন্দির, একটি আশ্রম, একটি অগ্নিকুণ্ড, একটি ধর্মটঙ্গী। এই জায়গাটির মূলত নামকরণ করা হয় যোগীর ভবন, কারণ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এখানে আসতো বিদায় জায়গাটির নামকরণ হয় যোগীর ভবন। এই ভবনটি মূলত কত সালে নির্মাণ করা হয় সেটি মূলত কারো জানা ছিল না, তবুও দেওয়ালের বিভিন্ন পাশে লেখা ছিল 884, 1113 ও 1119 খ্রিস্টাব্দ লেখা রয়েছে, যার থেকে অনুমান করা হয় 884 সনে নির্মাণ করা হয়। এরপর কিছু কিছু সংস্কার করা হয়। মূলত পুরো এলাকাটি 80 একর নিয়ে বিস্তৃত। প্রতি বছর হিন্দু সম্প্রদায়ে এই মন্দিরটিকে ঘিরে পূজা অনুষ্ঠিত ও উৎসব পালন করা হয়। সনাতন ধর্মের জন্য এই ঐতিহাসিক জায়গাটি অনেক পবিত্র। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি যে বেহুলা লক্ষীন্দরের বাসর রাতের প্রথম দিনে সাপের কামড়ে লক্ষীন্দরের যখন প্রাণ যায়, তখন বেহুলা লক্ষীন্দরকে নিয়ে কলার ভেলায় ভাসতে ভাসতে যোগীর ভবন নামক এই এলাকাটি আসেন এবং এখানের যেই কালস্কূপের পানি খেয়ে লক্ষীন্দরের প্রাণ ফিরে পান। লোকমুখে আরো শুনেছি যে এই কালস্কূপের এক অলৌকিক ক্ষমতা রয়েছে। এই কালস্কূপ থেকে মাঝে মাঝে স্বর্ণের অলংকার ভেসে উঠত। কিছুদিন আগেও এক লোক এই স্বর্ণের অলংকার নেওয়ার জন্য গিয়েছিল, পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। বর্তমানে এই কালস্কূপটি যথাযথ সংস্কার না হওয়ার কারণে অনেকটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো সবার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই ঐতিহাসিক নিদর্শনগুলো যাতে পুনরায় সংস্কার করে মানুষের মাঝে তুলে ধরার জন্য। আমি এখানে আর কিছু বিষয় অ্যাড করতে চাই। বেহুলা ও লক্ষীন্দর দুজনেই মা মনসার ভক্ত ছিল, কিন্তু
লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিল শৈব ভক্ত। তিনি শিবের আরাধনা করতেন। তিনি মা মনসাকে পূজা করতেন না এবং মা মনসাকে মানতেন না। তার জন্য তার ছেলের ভাগ্যে এরূপ একটি ঘটনা ঘটেছে। যদিও বা এই বিষয়গুলি আমি আমার একটি ভিডিওতে উপস্থাপন করব। আজকে যেহেতু বেহুলা ও লক্ষিন্দরকে নিয়ে তাদের যে মর্মান্তিক কাহিনী সেটি আমি নিয়ে আজকের ভিডিওটি, তাই আমি অন্য একটি ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। এই সেই পাঠা যেটিতে বেহুলা লক্ষিন্দরকে ওষুধ বেটে খাওয়াইয়েছিল। যদিও বা এটি এখন বগুড়ার মহাস্থানগড় জাদুঘরে নিয়ে যাওয়া হয়। এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে বগুড়া জেলার কাহালু উপজেলার পাইখর ইউনিয়ন, যোগীর গ্রাম।